ঠিক আমিও পাগলের মতো একটা মেয়ের প্রেমে পড়ছিলাম। ত্রুটিটা ঠিক কার মধ্যে ছিল? আমি ওর ক্লাস সিনিয়র ছিলাম। জাস্ট এক পলকের হাসিটাই যে আজকে আমার জীবন ধ্বংসের কারণ হবে সেটা হয়তো আমি বুঝতে পারিনি। ওর সঙ্গে যখন আমি কথা বলতাম, আমার সামনে পিছনে কে ছিল সেগুলা দেখার আমি কোনো টাইমই মনে করতাম না। বেশ কয়েকবার নাকি শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বুঝলাম। আমার নাম হচ্ছে মাইদুল ইসলাম রাজ। আমার বাসা হচ্ছে রংপুর। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা মেয়েকে ঠিক কতটা ভালোবাসলে নিজের করে রাখা যায় সেটা আজকে আমি বলবো। হয়তো ভালোবাসার মধ্যে ঠিক কতটা ঘাটতি থাকলে একটা মেয়ে চলে যেতে পারে। এক কথা ঠিক আমিও পাগলের মতো একটা মেয়ের প্রেমে পড়ছিলাম, কিন্তু তাকে রাখতে পারিনি। কিন্তু ত্রুটিটা ঠিক কার মধ্যে ছিল সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক গল্পটা শুরু হয়েছিল 2023 সাল থেকে, যখন আমি ক্লাস ঠিক 8-এ পড়ি। আমার দুঃসম্পর্কের আত্মীয়। যখন আমার ক্লাস 7-এর শেষ, 8-এর শুরু, তখন আমি আমার দাদুর সঙ্গে ওদের বাসায় বেড়াতে যাই। ঠিক আমার বোন হয় সম্পর্কে। আমি ওর এক ক্লাস সিনিয়র ছিলাম, ও ছিল আমার এক ক্লাস জুনিয়র। ওখান থেকে আসলে এক কথায় একটু যে কথা হবে, হাই কেমন আছো, তোমার নাম কি, ঠিক এই কথাটা বলাও হয়নি। মানে এতটাই লাজুক ছিলাম। জাস্ট এক পলকের হাসিটাই যে আজকে আমার জীবন ধ্বংসের কারণ হবে সেটা হয়তো আমি বুঝতে পারিনি। ঠিক এক মুহূর্তের হাসিটা এতটাই যে পরবর্তীতে আমার জীবনটাকে এভাবে যে তছনছ করে ফেলবে সেটা হয়তো আমি তখন বুঝতে পারিনি। যখন আমি বাসায় আসলাম, মানে অনেক একটা লং ডিস্টেন্স, প্রায় 2 বছরের মতো শুধু একাকিত্ব লাভটাই করে গেছি, ভালোবেসে গেছি। এক কথায় ওর যে ওই হাসিটা, আমি যখন মানে যখন একা থাকতাম তখন ওই জিনিসগুলা, ওই স্মৃতিগুলা, ওই চুরি করে দেখা ওই হাসিটা কত বেশি মনে করতো। ঠিক 2 বছরের মধ্যে ওর সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না। শুধু আমি মাত্র এক কথায় শুধু আমি পাগলের মতো আমার বন্ধুদেরকে বলে বেড়াইতাম যে, ভাই একটা মেয়ে অনেক পছন্দ হয় রে, অনেক ভালো লাগছে। এক কথায় এগুলা পাগলের মতো বলে বেড়াইতাম। ওরা আমাকে বলতো, কি রে কি, কোনো কিছু কথা বললি না, কিছু হইলো না, এতটাই ভালো লাগলো। মানে অনেক পাগলের মতো আর কি বিহেভ করতাম। মানে ওদেরকে বলতে, ওরা আমাকে বলতো যে আমরা কিভাবে সাহায্য করতে পারি, তোর সঙ্গে তো কোনো কথাই হয় না, কোনো আইডি নাই, কিছু নাই। মানে অনেক এক কথায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো। আমি বললাম, শুধু কথা বললে কি ভালোবাসা হয়? যদি আল্লাহ যদি সহায় থাকে আরো হবে, সমস্যাই। ঠিক এভাবে 2 বছর পর আমি যখন ঠিক ক্লাস 10-এ উঠি, নিউটেন, তখন হঠাৎ একদিন ইমুর মধ্যে নক আসলো। মানে আমি ইমুটা চিনছি, কারণ ওর মানে ওটা ওর একটা মায়ের ইমু ছিল। তখন আচ্ছা। হাই হ্যালো, হাই ভাইয়া কেমন আছো? আমি তো বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম কে? বলছে যে আমি। যখন আমি তো চিনে ফেলছি যে কে, তখন ঠিক ওই মেসেজটা পাওয়া মুহূর্তে মানে ঠিক আমার ভিতরে এতটাই আনন্দ কাজ করছে। সেই দিন আমি ফ্রেন্ডদেরকে সবাইকে নক দিলাম যে, ভাই তোরা কে কোথায় আছিস, আমার সঙ্গে বিকালে দেখা কর। ঠিক এই জাস্ট সামান্য একটু কথা বলার আনন্দটা ধরে রাখার জন্য সবাইকে নিয়ে পিকনিক করলাম, একটা ছোটখাটো অনুষ্ঠান। তখন ওরা আমাকে বলতেছে যে, সবকিছু বুঝলাম, যে তুই জাস্ট এই পাগলামিগুলো করতেছিস, ওকে মনের কথাটা বলে ফেল। আমি বললাম যে, এখন দুই একটা কথা মাত্র বলা শুরু হয়েছে, এখন যদি এগুলা বলি, যদি আমার সঙ্গে কথা না বলে তখন। ওরা বললো যে, এভাবে কি চুপ করে থাকবি, ভালোবাসিস বলে ফেল। তারপরে ঠিক দীর্ঘ 4 থেকে 5 দিন কথা বলার পর ভালো মন্দ হাই হই বলতে একদিন বলে ফেললাম। না, তখন সে প্রথম আপনাকে দিকে নক দিছিল কোন কারণে? সে আমাকে নক দিছিল, মানে আমার ইমুতে ইমুতে আমি বিভিন্ন স্টোরি ছাড়তাম। এখান থেকে একটা স্টোরিতে রিয়েক্ট দিছে, রিয়েক্ট থেকে হাই ভাইয়া কেমন আছো, এখান থেকে মানে কথা বলাটা শুরু। মানে কোনো দরকারই নাই, জাস্ট না, জাস্ট নর্মাল এভাবে। কথা। তারপরে তারপরে মাঝে কথা বলতে বলতে মানে আমি আমার মনের কথা বলে ফেললাম। তখন কিছুদিন আমার সঙ্গে কথা বললো না, অফ করলো। তারপরে কিছুদিন পর আমাকে নক দিল যে, আমি হয়তো তোমাদের ওখানে যাব, আমার কিছু বই লাগবে, গাইড বই লাগবে, যদি ম্যানেজ করে দিতে পারো অনেক ভালো হতো। এখন আমি সবকিছু একটা কথায় নতুন একটা প্রপোজ করলাম, মনের কথা বললাম। পাগলের মতো 2 বছর কোনো মেয়ের দিকে নজর দিলাম না। শুধু জীবনের প্রথম একটা মেয়েকে তোমাকে মনের কথা বললাম, আমাকে কোথায় রিজেক্ট করে দিল। তবু মনের মধ্যে কোনো ক্ষোভ রাখলাম না, অভিমান রাখলাম না। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে আসো, আমি বই ম্যানেজ করতেছি। পাগলের মতো যত কি এক কথায় প্রয়োজনীয় জিনিস লাগে বই ম্যানেজ করলাম। করার পর আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে আসতে পারে নাই। তখন আমি করলাম কি, বইগুলো তো পাঠাতে হবে। পরে কোনো এক
ব্যক্তির দ্বারাই আমি বইগুলা পাঠাইলাম। পড়লো। এই একটা উপকার করলাম। তখন থেকে একটু কথা বলা শুরু করলো। মাঝখানের মধ্যে একদিন আমি ভীষণ অসুস্থ। ভীষণ অসুস্থ, আমার নগদ মৃত্যুশয্যায়। কি হয়েছিল আপনার? মানে এতটাই অসুস্থ বলতে একটু হার্টের সমস্যা আসছিল। এক কথায় অ্যাটাক আরকি। যাই হোক, আপনার হার্ট অ্যাটাক হচ্ছিল? হার্ট অ্যাটাক বলতে একটু হার্টের সমস্যা আরকি। সেটাই। আচ্ছা আচ্ছা। এটা নিয়ে যখন আমার ফ্যামিলি একটু দুশ্চিন্তার মধ্যে আমাকে মানে আপনার ইন্ডিয়ার মাদ্রাজে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলো। তখন এক কথায় বাড়ির মধ্যে একটা শোকের একটা আস্তরণ পড়ে গেল। এই খবরটা ওর মা, পরিবার, ফ্যামিলি যারা আছে সবাই পাইছে। কিন্তু সেই মুহূর্তেও কিন্তু সে একবারও মেসেজে যে কথা হয় বলল না যে কি অবস্থা, কি খবর, শরীর কেমন, মানে কি হয়েছে, ভালো মন্দ বললো না। তবুও কোনো প্রকার এগুলা ছোটখাটো বিষয় মনে করে কোনো কথা বললাম না। ঠিক এভাবে যাওয়ার পর যখন আমার ক্লাস 10 শেষের দিকে দীর্ঘ প্রায় 3 বছর প্রায় ফুল হয়ে যায়, তখন একদিন হঠাৎ করে মেসেজ দিছে এত একটা দীর্ঘ সময় পর। তবুও কোনোদিন অভিযোগ করলাম না এতদিন পর কি কারণ, কি খবর, হ্যাঁ এগুলো বললাম চুপচাপ। বলল যে আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আমি বললাম যে বুঝলাম না বিষয়টা। কয় তুমি আমাকে পাগলের মধ্যে ভালোবাসছো আর আমি পাগল ছিলাম অন্যের প্রতি। তুমি যেমন আমাকে ভালোবাসছো আমিও ঠিক তেমন অন্যজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে বোঝে না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তখন বুঝতে পারলাম যে এ হয়তো রিলেশনে ছিল, সেই জন্য আমাকে রিজেক্ট করেছে। আমি অতটাও কিন্তু ভাবিনি যে ঠিক এইরকম একটা সিচুয়েশন হবে আর এটা তো তখন। আপনার প্রথম রিলেশন ছিল? হ্যাঁ, কিন্তু মেয়েটা রিলেশন করতো। আমি এটা পরবর্তীতে জানতে পারলাম। আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, আমার একটা শর্ত আছে। তবে আমি তোমার সঙ্গে রিলেশন করতে পারি।" কয়, "হ্যাঁ, বলো।" আমি বললাম, "তুমি অতীতে কি করছো সেগুলো আমার দেখার সময় নাই। কিন্তু বর্তমানে আমার সঙ্গে রিলেশনে গেলে এক কথায় সকল কারণ যেন আমি থাকি। এক কথায় তোমার সামনে পিছনে কে ছিল না ছিল সেগুলো আমার দেখার সময় নাই। এক কথায় তুমি আমার প্রতি আসক্ত থাকলেই হবে।" তখন বলল, "হ্যাঁ, ঠিক আছে।" এখান থেকে ঠিক একটা রিলেশন আমাদের শুরু হয়ে গেল। এভাবে রিলেশনটা ঠিক ২ মাস যাওয়ার পর এক কথায় হয় না যে ফেসবুকে যদি আমি কারো সাথে এক কথায় ফ্রেন্ড হই, তার আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল থাকে, এক কথায় কথার তাগিদে কিন্তু ফ্রেন্ড হয়ে যায়। ঠিক বিষয়টা এমন হয়েছে যে আমি ওর সঙ্গে ফেসবুকে যখন পরিচয় হই, এতদিন তো ইমুতে কথা বলছিলাম। যখন পরিচয় হই ওর সঙ্গে ফেসবুকে কিছুদিন কথা বলার পর ওর যত ফ্রেন্ড সার্কেল ছিল স্কুলের কয়েকটা ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হয়ে যায়। যখন ওদের সঙ্গে কথা হয় যে এ তোমার কে হয়, আমি বললাম যদি মনে কিছু না করেন সরাসরি কথা বলি, ওকে আমি ভালোবাসি। এক কথায় আমরা রিলেশন শুরু করছি। তখন ওরা আমাকে বিভিন্ন কথা বলতো যে তুমি ওই মেয়ের সম্পর্কে জানো, এটা সেটা, তুমি না জেনে রিলেশন। আমি বলছিলাম যে ওর আগে কি হয়েছে এগুলো জানার দরকার নেই। এক কথায় আমি এটা জানি ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, এটাই সবচেয়ে বড় রিয়ালিটি। ওরা বলল যে ভাই আপনার ভালো আপনি বুঝবেন। এভাবে যখন ১-২ জন বলে কথাটা স্বাভাবিক। আমি যার সঙ্গে ফ্রেন্ড থাকি যারাই শোনে এই কথা সবাই আমাকে মানে অন্যরকম ভাবে কয়, "তুমি এই মেয়ের সঙ্গে রিলেশন গেছো, তুমি এর সম্পর্কে জানো না।" আমি বললাম, "ভাই এগুলা প্লিজ বলেন না।" এভাবে যাওয়ার পর আমি ফেসবুক চালা বন্ধ করে দেই। যে এগুলা কি? যাকে একটু কথা বলি সবাই কেন এর নামে মানে ফিডব্যাক দিচ্ছে। হুম হুম। এ এজন্য না আমি ফেসবুক কিছুদিন চালাই না। পরে কিছুদিন না চালানোর পর আমি ইমুতে কথা কন্টিনিউ করি। ঠিক আমার টেস্ট এক্সামের পর আমি করলাম কি, বাসার মধ্যে বললাম যে, "এখন আর ভাল লাগতেছে না। পড়াশোনার একটা চাপ থাকবে। সামনে তো আমার এসএসসি পরীক্ষা। আমি একটা কাজ করি, আমি ওদের বাসায় যাই বেড়াইতে।" তখন বলল যে, "তোর সামনে পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে যাবি।" আমি অনেক জোর জবরদস্তি করে গেলাম। এর মাঝে আমি ভাবলাম যে ওর ওখানে যাবো। আবার কিন্তু ওর ওখানে যাওয়ার একটা প্ল্যান ছিলই যে ওখানে আমি যাবোই। এজন্য আমার পকেট খরচ যেগুলো দিত, এগুলো থেকে একটু জমায় রাখতাম যে বড় হলে জানি না কি করতে পারবো না পারবো। একটু ছোটখাটো যে শখগুলা থাকে, এগুলা যেন আমার দ্বারাই এখন দ্বারাই পূরণ হয় ওর। এজন্যে জমায় বিভিন্ন জিনিস কিনে রাখতাম ড্রয়ারের মধ্যে। যদি আজকে বাজারে যেতাম, যে জিনিসটা ভাল লাগতো চুপ করে কিনে এনে বাসার মধ্যে রাখতাম। যদি ফ্রেন্ডের সঙ্গে বের হয়েছি কোথাও, হুম যে হুম। এখানে যাচ্ছি বেড়াইতে, তখন একটা করলাম কি যদি ওদের সামনে কিনি, তখন ওরা বিভিন্ন মন খারাপ করবে যে আমরা তোদের সঙ্গে আছি, তুই এগুলা করতেছিস। এইজন্য না বা ওদের আড়ালে ওদেরকে হোটেলে বসায় রেখে চুপ করে যায় যে জিনিস আর কি ভালো লাগতো কিনে রাখতাম। বাসায় এসে ওগুলা ড্রয়ার ভরাইতাম। যখন ওখানে যাওয়ার সময় হলো এগুলা সবগুলা নিয়ে গেলাম। তাও কেন জানি মন মানে না। এখন ওর সঙ্গে যদি রিলেশন করি, এগুলা তো ওর ফ্যামিলির মধ্যে কেউ জানে না। এখন এগুলো যদি আমি হঠাৎ করে দেই তাহলে কিরকম একটা না?
এগুলা মানে প্ল্যান করতে যাচ্ছি যে কি করা যায়। পরে যখন আমি ওদের বাসার আশেপাশে তখন একটা বুদ্ধি করলাম যে হালকা পাতলা জিনিসটা সব নিলাম, একটু কাপড়-চোপড় দিলে কি হয়? এজন্য করলাম কি মার্কেটে গিয়ে সুন্দর করে একটা বোরকা কিনলাম। কেনার পর যা বাসায় থেকে তো অনেক কিছুই নিছি। আরো যা নেওয়া লাগে নিলাম। নেওয়ার পরে আমি ওর বাসায় আসার পর ওর মাকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে, "বড় আম্মু এখানে আসেন।" কয়, "হ্যাঁ বাবা বলো।" আমি বললাম যে, "আসার সময় আসলে আমি একটা প্যান্ট ভুলেতে আমার ব্যাগে তুলি নাই। মার্কেটে গেলাম। যাওয়ার পর একটা প্যান্ট কিনছি। আমার একটা বোরকা অনেক পছন্দ হইছে। ওর জন্য একটা বোরকা কিনছি।" কয়, "বাবা এগুলা কাজ করছো তুমি?" আমি বললাম যে, "সমস্যা নেই। বোনই তো হয় আমার।" এখন কয়, "বোরকা কিনছো এগুলা ব্যাগের মধ্যে আর কি?" আমি বললাম যে, "খালি বোরকা কিনলে কেমন একটা না, এইজন্য হালকা পাতলা জিনিসগুলো কিনে আনলাম।" পরে কয়, "তোমার এগুলা পাগলের কাণ্ডকীর্তিগুলা।" পরে যাই হোক আমি বললাম যে, "আমি দিলে কিরকম একটা না আপনি দেন।" তখন করলাম কি, আচ্ছা ঠিক আছে। পরে না হয় ওর রুমের মধ্যে যায় ওকে এগুলা দিলাম। যে বললাম যে, "দেখো, তোমার যখন ওখান থেকে দেখে আসছি প্রতিটা মুহূর্তে তুমি ছিলা। যখন একটু মনে হইতো, খুব মনে পড়তো তখন করতাম কি পাগলের মতো একটা করে জিনিস কিনে এনে ড্রয়ারের মধ্যে রাখতাম। যে, যে না যেদিন দেখা হবে বা আমার কাছে আসবা সবকিছু তোমারে দেখাবো যে এই পাগলটা তোমার জন্য কি করছে।" হুম। এভাবে আচ্ছা ভাই, এক আমি কথায় একটু সরি ভাই, একটু ইন্টারাপ্ট করি। আপনার সাথে বলেন। ওনার ফিজিক্যালি দেখা হইছে কয়বার? এক কথায় ভাই ওর সঙ্গে যখন আমার ফার্স্ট দেখা হয় সেটা হচ্ছে আমি যখন দাদুর সঙ্গে গেছিলাম সেটা হচ্ছে হ্যাঁ। ক্লাস 7 এর শেষ 8 এর আগে। জাস্ট ওর একটা হাসিতে আমি প্রেমে পড়ছিলাম। না, জাস্ট আমি ওর বলছি সঙ্গে যে ওই সময় জাস্ট ফিজিক্যালি কথা হইছে, দেখা হইছে, তাই না? হ্যাঁ, তারপরে তো আপনি রংপুরে, ও হচ্ছে ওর বাসায়, হুম, তাই না? আর এরপর হ্যাঁ, থেকে কি আপনাদের শুধু ফোনেই কথা হচ্ছে? হ্যাঁ, ফোনে কথা হচ্ছে। আচ্ছা তারপরে ঠিক যখন আছে। তারপরে আমি যখন এগুলা নিয়ে গেলাম তখন তো ওর মাকে এগুলা বলে দিলাম। দেওয়ার পর জাস্ট ওখানে আমি ২-৩ দিন থাকার পর মানে বিহেভটা একটু ভালোই ছিল। তারপর থেকে কেন জানি আমাকে ইগনোর করে। আমি যে রাস্তা দিয়ে যাইতাম মানে ও অন্য রাস্তা দিয়ে চলতো। মানে আমি যদি ওদের রুমে যদি কখনো ঢুকি, মানে আমি রুমে ঢোকা ও বের হওয়া। মানে আমি বিষয়টা ঠিক এভাবে বুঝলাম না যে কি মানে হচ্ছে। আমি কোন রুমে? মানে সরি। এক কথায় আমার ওদের যে বাসা আমি তো ওদের বাসায় গেছি না। এক কথায় ওদের রুম ছিল ৩ টা। যে রুমে ও টিভি দেখে। ধরো মনে করেন যে সবাই টিভি দেখতেছে, আমি ওই রুমে ঢুকলাম। আমি যেই ঢোকা ও রুম থেকে বের হয়ে যায়। আবার যখন আমি বারান্দায় থাকি দেখা যাচ্ছে যে ও যদি কোনো ভুলক্রমে যদি আমার সামনে দেখছে মানে ওই রাস্তায় আর চলতো না। মানে এরকম যখন একটা সিচুয়েশন হয়ে গেল তখন আমি মানে বিষয়গুলো বুঝলাম না যে আসলে কি। এই আসলাম, জিনিসগুলো দিলাম, কত হাসি মজা হইলো। আর এখন শেষ সময় আমি এখন বাসায় চলে যাব। শেষ সময় এরকম বিহেভ করতেছে আমি বুঝতেছিলাম না। ঠিক মন ভার করে বাসার মধ্যে আসলাম। বাসার মধ্যে আসার পর যখন আমি অন্য একটা ফেসবুক আইডি খুলছি, তখন মানে ওকে আমি মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছি। মানে ও যখন বুঝলো না যে এই আইডিটা আমার, তখন আগের কথায় আমি একটু চেক করলাম যে দেখি, ওখান থেকে আসলাম, একটু কথা বলার চেষ্টা করি অন্য ইয়েতে। মানে হাই হ্যালো এভাবে ২ দিন কথা কন্টিনিউ করলাম অন্যর পরিচয় দিয়ে। দেওয়ার পর আমি বললাম যে, "আপনি কি সিঙ্গেল?" এভাবে আরকি কথা বললাম। কয়, "হ্যাঁ।" আমি তখন একটু মনের মধ্যে খটকা লাগলো যে প্রায় ৫ মাসের মতো ৬ মাসের মতো রিলেশন করলাম। হঠাৎ করে খালি বললাম মানে, "আপনি কি সিঙ্গেল?" বললে, "হ্যাঁ, সিঙ্গেল।" মানে কিরকম একটা খটকা লাগলো এত কিছু করার পর। তখন আমি বললাম যে, "আপনি আপু রিলেশন করবেন?" বলতেছে, "আপনার পরিচয় কি?" আমি বললাম যে, "আস্তে আস্তে পরিচয় হবো।" তখন আমাকে বলতেছে যে, "আমি তো ফেসবুক চালাই না তেমন। আপনার যদি সমস্যা হয় আপনি আপনার ইমো নাম্বারটা দেন আমরা ইমোতে এড হই।" তখন আমি মানে ওখানে মাটির মধ্যে বসে পড়লাম যে একটা মেয়ে জাস্ট মাত্র ১০ মিনিট হয়ে কথা বলতেছি তাতে বলতেছে ইমো নাম্বার দাও। তখন আমি বললাম যে, "আপু আমি একটু তো সাইডে আছি আপনাকে আমি পরে নক দিচ্ছি।" তখন আর কিছু বললাম না। তারপরে আমি অনেক মেসেজ দেওয়ার চেষ্টা করি, ইমোতে দেই। ওখান থেকে আসার পর মানে আমার আইডি দিয়ে রিয়েল আইডি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার কোনো রিপ্লাই দেয় না। মানে মেসেজ সিন করে মানে রিপ্লাই নেই। শুধু দেখে কোনো কথা নাই। আমি এভাবে কিছুদিন যাওয়ার পর শুনি অনেক অসুস্থ হইছে। অনেক অসুস্থ। মানে আমি একটু মেসেজ দেওয়ার চেষ্টা করি যে কি হইছে না হইছে। মানে কোনো প্রকার কথা বলে না। তারপরে ওর যা ফ্রেন্ড ছিল, আগে কথা বলতাম, ওই আইডিটা বললাম না যে আইডিটা আমি ওটা বন্ধ করে দিছিলাম। হুম। ওই আইডিটা আবার আমি চালু করলাম।
চালু করে ওর ফ্রেন্ডের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করলাম যে আসলে ওর হয়েছে এটা কি। আমি তো আমার তো কোনো মেসেজের রিপ্লাই না। কয় ভাই তুমি এগুলা বুঝবা না, তুমি তো মনে হয় আমরা যদি সত্যি কথা কই তুমি তো আমাদের সঙ্গে বাজে বিহেভ করো। আমি বললাম যে ভাই বলেন ওর কি হয়েছে। ওই কথা দিছে ভাই এগুলা তোমার শোনার দরকার নেই, আমি তোমাকে আগে কইছিলাম যে ওই মেয়ের পাল্লায় তুমি পইরো না। আমি বললাম ভাই হয়েছেটা কি। তখন আমাকে বলতেছে ভাই এই সমাচার। আমি বললাম কি। তখন বলতেছে যে ভাই আমাদের এই জায়গারই একটা ছেলে ওর সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করছে, এগুলা ওর বাসার মধ্যে জানাজানি হয়েছে। তখন মানে আকাশ যেরকম মাথার মধ্যে ভাঙলে যেরকম একটা সিচুয়েশন, ওই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়লাম যে ভাই এই মেয়ে, মানে এক কথায় আমার বলার মতো ভাষা নেই। আমি বললাম যে এখন বর্তমানে পরিস্থিতি হয়, এখন হয়তো ২-১ এর মধ্যে মিটিং হবে। ওর বাবা কিন্তু আবার প্রবাসী। বাড়ির মধ্যে একটা অনৈতিক একটা অবস্থা তৈরি হইছে। তখন যখন আমি বাড়ির মধ্যে আসলাম বাহির থেকে, মানে আমার আবার অনেক কোচিং প্রাইভেট থাকে। বাসার মধ্যে যখন আসলাম, বাসার মধ্যে এসে আমার মানে সিচুয়েশনটা অন্যরকম। মানে মাথার মধ্যে ঘুরঘুর হচ্ছে যে এই মেয়ে এই কাজটা কিভাবে করতে পারলো? বাসার মধ্যে আসার পর আমার কয়দিন ধরে আমার খাওয়া নাই, কিছু নাই, পড়ালেখার প্রতি মন নাই। আবার কিন্তু ভাই একটা জিনিস কি, আমি কিন্তু আমাদের স্কুলের মধ্যে আমি কিন্তু টপার স্টুডেন্ট। যখন এরকম একটা সিচুয়েশন হলো, বাসার মধ্যে বললো যে তোর কি হয়েছে, মানে কিছু বল। আমি আবার কিন্তু আমার মাকে সব কথা শেয়ার করি। আমি আম্মুক বললাম আম্মু এই সমাচার। তখন আমার আম্মু বুঝ দিল আমার যে বাবা জীবনে যা কিছুই করো এমন কোনো কাজ করো না যেন পিতামাতার মান সম্মান হানি হয়। আমি বললাম যে আম্মু ভালো লাগছিল, ভালোবাসছিলাম। এক কথায় তোমাদের যেটা স্বপ্ন যে আমার ছেলে বড় হয়ে যেন আমাদের মুখ উজ্জ্বল করে, সেটারও আমার লক্ষ্য ছিল। সেই লক্ষ্য এখন পর্যন্ত হারাই নাই। কিন্তু সত্যি কথা বলতে আমারও তো একটা ভালো মন্দ আছিল, সেই হয়তো ভালো মন্দর দিকেই হাত দিছিলাম। সেটার মাসুল আজকে আমি দিচ্ছি। ভাই সত্যি কথা বলতে আমি ওর প্রতি একটা পাগলামোর একটা উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে ওর সঙ্গে যখন আমি কথা বলতাম, আমার সামনে পিছনে কে ছিল সেগুলা দেখার আমি কোনো টাইমই মনে করতাম না। সেটা হচ্ছে এনি সিচুয়েশন, আমি যদি ক্লাসের মধ্যে থাকতাম, ক্লাস ফাঁক দিয়ে গ্যাপ দিয়ে আমি ওর সঙ্গে কথা বলতাম। আমার মাথার মধ্যে এটা কাজ হইতো যে যদি আমি এগুলা ভয় করি, ক্লাস ভয় করি, মানে অন্যরা কি বলবে এগুলা যদি ভয় করি, তাহলে ওর সঙ্গে কথা বলার আনন্দটা আমি পাইতাম না। এই জন্যে কাউকে কোনোদিন পরক্ষা করি নাই। যখন যা চাইছে ওর হুম। ফ্রেন্ডরা, ওর ওর ফ্রেন্ডরা যদি বলছে ভাই একটু হেল্প লাগবে, একটু যা পারি এক কথায় সাধ্যের মধ্যে যা হয়েছে হেল্প করছি। যদি আমি ওদেরকে হেল্প না করি হয়তো বলতো কিরে তোর কি রকম বয়ফ্রেন্ড, একটু সাহায্য চাইলাম, একটু বিপদে পড়ছিলাম, টাকা চাইলাম, টাকা দিল না। এটা নিয়ে হয়তো ওকে একটু কটূক্তি করতে, এটাও চাইতাম না। এমনও হয়েছে যে আমার কাছে টাকা নেই, বাড়ির থেকে ঘরের টাকা চুরি করে পর্যন্ত ওদের সমস্যা সলভ করে দিছে। তারপর এই হলো ভাই অবস্থা। তো আপনি যখন নিউজটা যখন পাইলেন তো সেটা কি আপনি যাচাই করছেন তাকে ফোন দিয়ে? হ্যাঁ, আমি যাচাই করছি। এখন ও কথায় আমি এর আগে আপনাকে বললাম যে ও আমার মেসেজের কোনো রিপ্লাই দিত না। এক কথায় যখন হয়তো ওর এই বিষয়গুলো জানাজানি হয়েছে, বেশ কয়েকবার নাকি শারীরিক সম্পর্ক করছে। পরে যখন এগুলো বিষয় জানাজানি হয়েছে হয়তো ও মানে কেউ কোন মুখ নিয়ে আমার সঙ্গে কথা বলবে। হুম এই হুম, জন্য বুঝতে পারছি। তারপরে যখন এগুলা বিষয়ে আমি আপনাকে বললাম যে আমি আম্মুর কাছে সবকিছু শেয়ার করি। যখন এই বিষয়টা যখন আমার ফ্যামিলি জানছে, তখন আমার ফ্যামিলি আবার তার ফ্যামিলিকে বলছে যে কিরকম মেয়ে আপনার। আমার ছেলে, মানে এক কথায় আমার ফ্যামিলি যতটা সাপোর্ট দেওয়া লাগে যে আমার ছেলে তো এক কথায় পাগলের মতো ইয়ে করছে। এক কথায় আমার ফ্যামিলি যে এরকম একটা মোটিভেশন দিবে তাদের, সেটা কিন্তু আমি ভাবিনি। আমার ফ্যামিলি থেকে অনেকে বলছে, আমার চাচা, আমার আম্মু বলছে যে আমার ছেলে ভুল কিছু তো করে নাই। আপনার মেয়ে পাগলের মতো ইয়ে করছে। এক কথায় আপনার মেয়ে যখন যা চাইছে তাই দিচ্ছে। এক কথায় আমি তো মাঝে মাঝে দেখতাম আমার ডর, কিন্তু আম্মু দেখতো মাঝে মাঝে যে কি আয়না রাখি না রাখি। মানে আমার ডয়ারের মধ্যে তো মনে করেন যে ফিমেলের জিনিস থাকবে না, সব তো মেলের থাকবে তাই না। যখন ফিমেলের জিনিস হুম দেখতো হুম। কিছু বলতো না, তখন আমাকে বলতো যে আমার ছেলে লুকাই লুকাই আপনার মেয়ের জন্য জিনিস আনতো, কিন্তু এগুলা জিনিস দেখেও না দেখার ভান করছে। কারণ আমি চাই না আমার ছেলের আনন্দটা নষ্ট হোক। আমার ছেলে যে খারাপ হয়েছে সেটা না, আমার ছেলে তো যা কিছু করা দরকার, লেখাপড়া যা কিছু করা দরকার করতেছে। এক কথায় ওর একটা আলাদা একটা ভালো লাগা। আমরা ভাবছি যে
আমাদেরও আপনাদের মেয়েকে ভালো লাগে। যদি করা যায় কিছু, আমরা ভবিষ্যতে এগুলা নিয়ে আলোচনা করব। কিন্তু এর মাঝে আপনার মেয়ে তখন ওর ফ্যামিলি কোনো প্রকার ফিডব্যাক দিল না। এক কথায় দিবে কিভাবে? মেয়ে যে এত বড় একটা কাজ করছে। হুম। তার ভাই আল্লাহ সহ্য করলো না। যাই হোক, এভাবে মিটিং টিটিং হওয়ার পর ছেলের দ্বারাই বিয়া দিল। বিয়া দেওয়ার পর ঠিক আজ থেকে 15 দিন আগে, 15 দিন আগে, যাই হোক আমাকে কষ্ট দিছে, ঠিক আছে, যার সঙ্গে এগুলা করলো তার কাছে পার হয়ে গেল, এটাও ঠিক আছে, কিন্তু তাকেও ধোকা দেওয়ার কোনো মানে ছিল? তার সঙ্গেও ধোকা দিয়ে এখন বর্তমানে নিরুদ্দেশ। নিরুদ্দেশ বলতে সে বাসা থেকে বের হয়ে গেছে? হ্যাঁ, হাই হাই। আরেকজনের সঙ্গে। এখন ভাই, এক কথায় আল্লাহ অনেক কিছুই ইঙ্গিত দিছিল ভাই, সেগুলা পরক্কা করছি। অনেকে অনেক কথা বলছিল, আমি আপনাকে বলছিলাম ফার্স্টলি, সেটা হচ্ছে ওর অনেক ফ্রেন্ড ছিল, আমাকে অনেক কথা বলতো, ওর অনেক চরিত্র বিষয় বলছিল, বাট আমি একটা জিনিসই বুঝতাম যে প্রথম একটা ভালোবাসে এতটা মেয়ে ভালো লাগছে, অন্য মেয়ের প্রতি আমার এই ফিলটা কাজ করে না, ওর প্রতি যতটা ফিলিংস কাজ করতো। যখন মেসেজ দিত তখন মানে লাফাই উঠতাম। আর আপনাকে তো ভাই বলছি, ওর প্রথম একটা মেসেজ পাওয়ার পর এতটাই আনন্দ হয়েছিল যে আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাইকে নিয়ে পিকনিক খাইছি, মানে এই আনন্দটা ধরে রাখার জন্য। মানে আপনার ছোটখাটো ফিলিংসটা বিষয় তো তো, রিয়েল ছিল, কিন্তু আপনি তো ছোটখাটো বুঝতে বিষয় পারেননি যে সে তারপর তো। ভাই, হুম। হ্যাঁ আমি ভাই একটা পাগলের মতো, এক কথা কে বলতো ও যদি, আপনি বলেন অন্য কেউ বলেন, কেউ যদি বলতো ও খারাপ, যখন ও আমাকে বলতো যে আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, এই কথাটাই মানে আমাকে অনেক দূর উঠাইতো। আর পিছনের লোকে কি বললো এগুলা আর দেখার সময় ছিল না। তারপর অনেক কথাই বলতো, অনেক কথাই বলতো অনেকে, ওর ফ্রেন্ডরাও বলতো, কিন্তু ওগুলা পরক্কা করিনি। এক কথা আমি তো জানতাম ও আমাকে ভালোবাসে। একটা কথা, ওর ফ্রেন্ড বলতে আপনার সাথে অনলাইনে কথা হইতো তাই না? হ্যাঁ, আচ্ছা। তো যখন যার আমি, সাথে বিয়ে হলো সেটা কি ওর ক্লাস ফ্রেন্ড নাকি সিনিয়র কেউ? ওর সিনিয়র কেউ ছিল। আচ্ছা। আমার ভাই মনে করেন যে আমার ফ্যামিলির যে অবস্থা, আমি এক কথায় আমার ফ্যামিলি লেভেলের কাছে ওদের ফ্যামিলি লেভেল কিছুই না। আমি আমার ফ্যামিলি নিয়ে কিছু বলতেছি না। এক কথায় আমি আমার বিষয় নিয়ে, আমার ফ্যামিলির যা আছে সেগুলো ফ্যামিলির। আমি নিজের যোগ্যতায় যা করতে পারবো সেগুলা মেইনলি আমার, সম্পূর্ণটাই আমার। হ্যাঁ। আমি সেই যোগ্যতার ইয়েতে ভাবছিলাম যে এক কথায় ওদের কি আছে দেখার বিষয় না, এক কথায় আমার ওরে হলেই হবে। আমার ফ্যামিলিও আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। এগুলা জানার পরেও যে চুপচাপ ছিল, তাদের মনেও ছিল যে হ্যাঁ ছেলে পছন্দ করছে, ও লেখাপড়া করে পরবর্তীতে যা করা দরকার আমরা করব, সেগুলো সাপোর্ট দিছিল। এখন বর্তমানে যে সিচুয়েশনটা, যে অনেকের কাছে হাসির পাত্র হয়ে গেছে, বুঝছেন? সেটা হচ্ছে কিভাবে, হ্যাঁ। যে দীর্ঘ ওর সঙ্গে কথা বলার আগে ভাই, ওর সঙ্গে যখন আমার কথা বলার আগে মাঝখানে 2টা বছর যখন শুধু একা একাই বকবক করতাম, একটা ফ্রেন্ডকে যখন বলতাম যে ভাই তুই বিশ্বাস কর, যদি কোনোদিন ওর সঙ্গে আমার একটুকু কথা হয়, মানে কোনোদিন দেখাও না, কিছু না, রিলেশনও না, ওর সঙ্গে যদি আমার কোনোদিন মানে হাই হ্যালোটা কথাটা হয়, ওই দিন দেখবি আমার আমি কি, যেই দিন ওর মেসেজটা পাইছি ভাই, মানে নিজের অনুভূতিটা ধরে রাখার মতো ছিল না, মানে এতটাই। এখন ওর ফ্রেন্ড সার্কেলরা মাঝে মাঝে ফোন দেয়, কথাবার্তা হয়, খোঁজ খবর রাখে। আমাকে বলবে, অনেকে আবার বলে যে ভাই সামনে তোমার পরীক্ষা, এগুলোর প্রতি মনোযোগ দিও না, তুমি তোমার ফিউচারে ফোকাস করো। এখন ভাই লক্ষ্য একটাই, নিজের এখন ফিউচার। আমি ভাই সব মেয়েদেরকে আমি বলবো না যে সব মেয়ে এমন, এক কথায় আমারই কপালের দোষ। আল্লাহ আমাকে অনেক ইঙ্গিত দিছিল, বাট এগুলা না মানার ফল হচ্ছে এগুলা। আমার স্বপ্নটা অন্যরকম ছিল। আমি একা একা ভাবতাম যে আমি কিন্তু, আমার অনেক ফ্রেন্ডরা অনলাইনে কাজ করে, ইউটিউবের কাজ করে, ওদেরকে বলতাম যে ভাই যেমনি হোক আমাকে একটু কাজ শিখাস, মানে আমি যদি বড় হয়ে যাবে কোনো একটা চাকরি করি ভাই, এক কথায় আপনি একটা জিনিস চিন্তা করেন যে চাকরি করি, আমার একটা ফ্যামিলি থাকবে, তাদেরকে তো ওখান থেকে কিছু দিতে হবে, যদি আমার একটা আউটসোর্সিং থাকে, আউটসোর্সিং থাকে, এক কথায় একটা মেয়ের কিন্তু অনেক কিন্তু একটা শখ থাকে, ফ্যামিলি বাদেও নিজের কিন্তু একটা হ্যাঁ। আলাদা একটা শখ থাকে, সেটা সবাই প্রকাশ না করলেও কিন্তু বোঝা যায়। সেটা হুম। হচ্ছে, যদি আমার একটু যদি আলাদা একটা যদি ক্যাশ থাকতে থাকে, তাহলে আমি একটা চেষ্টা করব যে দেখবো যে এর চাহিদা কি, মুখ দিয়ে না বললেও কিন্তু অনেক কথা বোঝা যায়, অনেক কিছু হ্যাঁ। মনে করেন বুঝতে পারা যায়। তখন আমি ওদেরকে বলতাম ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা তোরা যেভাবে হোক করে দেস, আমার অনেক স্বপ্ন ওকে নিয়ে,
আমি যদি আমার কাছে আসে, এক কথা আমি যা চাকরি করি বা কোনো কিছু যদি করি, এক কথা কর্মের মধ্যে থাকি, ওগুলা হয়তো ফ্যামিলির সামনে যদি এগুলা করি, ওর সামনে যে এটা আনতেছি ওটা আনতেছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, তখন ফ্যামিলি বলবে এক কথা বউ পাগল, বইয়ের গোলাম। আমার মেইন জব থেকে যে টাকাটা আসবে সেটা আমি ফ্যামিলিকেও ইনভেস্ট করব, আমাদের পার্সোনাল যে ইয়েটা থাকবে সেখানেও আমরা এনজয় করব, আনন্দটা ডিজার্ভ করব। সেখান হুম, থেকে আমি চাইছিলাম যে সবার সামনে এক কথায় প্রফেশনাল ভিউয়ে এক জিনিস আর একটা পার্সোনাল গ্রোথে এক জিনিস। আমি ভাবছিলাম যে যদি ওর মধ্যে একটা আলাদা একটা চাহিদা ওর না থাকুক, আমার তো একটা শখ আছে, আমার তো ইচ্ছা করে যে ফ্যামিলি বাদেও একটা কোনো একটা সময় দুইজন মিলে আলাদা একটা সময় কাটাই, এই জিনিসটা এনে দেয় ফ্যামিলির লোকাচরে। এই জিনিসটা ঠিক এই একটা চাহিদা এনেছিলাম যে কোনোদিন যেন আমাকে বলতে না পারে যে তুমি আমাকে এই জিনিসটা দেও নাই, তুমি আমাকে ভালো রাখতে পারো নাই। ঠিক এই চিন্তাটা করেই মানে আলাদা একটা আউটসোর্সিং এর একটা চিন্তা ভাবনা হাতে নিয়েছিলাম। এভাবে আউটসোর্সিং জিনিসটা মানে ধরেন কেউ একটা করে হালকা পাতলা কাজ, মানে ওই কাজটা যে মানে হালকা পাতলা কাজ দিয়ে আমার হবে না, আমি একটু চাইছিলাম উন্নত ইয়েতে। এভাবে অনেকের সঙ্গে কন্টাক্ট করছি যে ভাই আমাকে একটা কোর্স দেন, আমার বাসার মধ্যে কিন্তু ভাই ল্যাপটপও আছে, আমি করতে পারবো, আমি মনে করেন যে সব দিক দিয়ে একটু এক্সপার্ট আছি, কম্পিউটার বিষয়ে একটু হালকা পাতলা নলেজ আছে, আমাকে একটু কাজ শেখান, যা কোর্স ফি লাগে আমি দিব, সমস্যা নেই। এভাবে অনেকের সঙ্গে কন্টাক্ট করছি, কিন্তু সবকিছুই কপাল ভাই। হুম, সেটাই ভাই। আচ্ছা, আপনার এসএসসি পরীক্ষা কি হয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ, আপনার হ্যাঁ, এই যে এসএসসি পরীক্ষাটা হয়ে গেছে? এসএসসি পরীক্ষা দিব ভাই। আচ্ছা, না, আমার 21 তারিখে পরীক্ষা। কোন মাসে? এই যে রানিং মাস। ও, তাহলে তো আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আছে। হ্যাঁ, তবে ভাই দোয়া রাখবেন। তা তো অবশ্যই। এবার কিন্তু শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ভাই। এখন আপনার ওই প্রথম পরীক্ষা দিবেন, তো একটু ভাই সাবধানে পড়াশোনা করে দিবেন। ভাই এক কথায় নিজের চেষ্টায় অটুট আছি, আর বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে। দোয়া হ্যাঁ, করবেন। অবশ্যই। আচ্ছা ভাই, তাহলে আমাদের কথাগুলো এখানে শেষ করি, একটু হালকা পাতলা আমরা ও, অন্য আ- সাইডে আ- চলে আসি। শ্রোতাদের জন্য কিছু বলুন, থেকে নিজেকে একটু মুক্ত রাখতে পারে, বা আপনি যেই ঝামেলাতে পড়ছেন তারা যেন সেটাতে না পড়ে। আমি সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, যেহেতু আমি যে সিচুয়েশনে পড়ছি সেটা হয়তো সকলে দোয়া করি আল্লাহর কাছে সবাই যেন এই সিচুয়েশন না পড়ে। তবে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ভালোবাসা সবার মধ্যেই আছে, কম বেশি সবার মধ্যেই আছে, শুধুমাত্র বহিঃপ্রকাশের আবির্ভাব মাত্র। এক কথায় কারোর মধ্যে থাকে কারোর মধ্যে থাকে না। আমি এটা বলতে চাই যারা রিলেশনে যাবে তারা যেন সব বিষয়ে যেন একটু খেয়াল রাখে, সব দিকে যেন একটু খেয়াল রাখে। এক কথায় এতটাই পাগল হওয়া যাবে না যেন ভালো মন্দ কোনোটাই যেন পরোক্ষ না করে। আমি চাই সবাই সবার মনের মানুষ কাছে পাক, সবার ভালোবাসাটা পূর্ণতা পাক, আমার না হয়েছে সবারটা পাক। কিন্তু আমি যে সিচুয়েশনে পড়ছি, হয়তো যারা ভিডিওগুলা শুনবে তারা সবাই বুঝবে যে আসলে আমার মধ্যে কতটা ত্রুটি ছিল এবং কোন জিনিসগুলো আমার করা ঠিক হয় নাই, হয়তো সবাই এগুলা বুঝবে। সেই না আঙ্গিকে আমি ভাই, বলবো। আমার দৃষ্টিতে আমি বলবো যে আপনার কোনো ত্রুটি নাই, বুঝছেন? এটা পুরোটাই ওই মেয়েটার সমস্যা। হ্যাঁ, আমি এখানে বলবো কোনো অনেক ভেবে চিন্তে, যেহেতু আমি এই জিনিসটা বলবো যে এটা ছেলে খেলা না। যারা এগুলো টাইম পাস মনে করবে তাদের কাছে এগুলা বিষয় কিছু না, বাট যারা রিয়েল ভাবে এই জিনিসটার মধ্যে এন্ট্রি নেবে তাদেরকে আমি বলবো যে তারা যেন ভেবে চিন্তে, এক কথায় সব দিকে খেয়াল রেখে যেন এই জিনিসগুলোর মধ্যে প্রবেশ করে। আর একটা মেয়ের যদি কেউ কখনো হাত ধরে, আমি দোয়া রাখবো এই হাতটা যেন মৃত্যুর আগ পর্যন্ত তারা ধরে রাখতে পারে। হুম, ঠিক বলছেন। আর আমি এটাও বলবো যে এক কথায় একটা রিলেশনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়, কিন্তু এতটাও ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে করা উচিত না যেটার জন্য রিলেশনটা ভেঙে যায়। আর আমি একটা জিনিস বলবো, যারা থাকতে চায় তারা কখনো মানে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না, তারা আর যারা থাকবে না তারা অজুহাত খুঁজবে যে এটা নাই ওটা নাই, এই সমস্যা ওই সমস্যা। আর যারা থাকবে তারা হাজার সমস্যার মধ্যেও বাঁচবে।